ডিভোর্সের 25 বছর পরে নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে অনেকটা চমকে দিলাম। কিছুই বুঝে উঠতে পারছি না, এতদিন পরে এই মানুষটাকে এইভাবে দেখতে হবে। ব্যাপারটা আমার কাছে অকল্পনীয় লাগছিল। লোকটা একপাশে একদম গুটিসুটি হয়ে বসে আছে, দেখতে অনেক অসহায় লাগছে লোকটাকে। নিজের মধ্যে সংকোচ কাজ করছে, কাছে যাবো কি যাব না। অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে গিয়ে দাঁড়ানোর পরেও লোকটার কোনো পরিবর্তন হলো না। আমার বুঝতে কোনো অসুবিধা হলো না যে সামনে বসে থাকা মানুষরা চোখে দেখতে পায় না। ঠিক 22 বছর আগে পারিবারিকভাবে তার সাথে আমার বিয়ে হয়েছিল। বেশ ভালোই চলছিল আমাদের সংসার। যৌথ হতে পরিবারের সবাই একসাথেই থাকতাম। শান্ত স্বভাবের হওয়ার কারণে বেশ সকলের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমাকেও সবাই অনেক ভালোবাসতো। বিয়ের 2 বছর পরেও যখন আমার কোনো সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুর শাশুড়ি আরও বাড়ির সবাই মিলে আমাকে অনেক চাপ দিতে লাগলো। তারপর অনেক ডাক্তার দেখালাম, অনেক রিপোর্ট করলাম। রিপোর্ট হাতে পাওয়ার পর জানতে পারলাম যে আমি কখনো মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা, কিন্তু তারপরেও আমি চুপ ছিলাম। কারণ আমার সাথে আমার ভালোবাসার মানুষ ছিল, কিন্তু সুখ নামক জিনিসটা হয়তো সবার কপালে সহ্য হয় না। আমার কপালেও হয়তো তার ব্যতিক্রম হলো না। পরিবারের কারণে আমাদের মাঝখানে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হতে শুরু করলো। তবুও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম যে মানুষটা হয়তো কষ্টের কারণে আমার সাথে এমন ব্যবহার করছে। শ্বশুরবাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাময় হয়ে উঠলো, তখন ঠিক করলাম যে আমি কিছুদিন বাবার বাড়িতে যেয়ে থাকবো। এতে হয়তো পরিবেশটা কিছুটা শান্ত হবে। যেদিন রাতে তাকে বাবার বাড়ি যাওয়ার কথা বললাম, সেদিন আমি তার কাছ থেকে কোনো উত্তর পেলাম না। কিন্তু আগে যখন আমি এই কথাটা বলতাম, তার মুখটা কালো হয়ে যেত কথাটা শুনেই। বাবার বাড়ি যাওয়ার 3 দিন পরে আমার কাছে একটা চিঠি এলো, যাতে লেখা ছিল তার বিয়ের কথা, আর সাথে ছিল ডিভোর্স পেপার। চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়ে আমার মাথায় কোনো কাজ করছিল না। পায়ের নিচ থেকে আমার মাটি যেন কেমন সরে গেল। বুঝতে আমার বাকি থাকলো না পুরো বিষয়টা। অনেকদিন আগে থেকেই হয়তো এগুলো পরিকল্পিত। শুধুমাত্র হয়তো আমার বের হওয়ার অপেক্ষায় ছিল। যার জন্য এতটা কষ্ট করে সহ্য করেছিলাম সব কিছু, সে আমাকে পর করে দিল। পরবর্তীতে ভাবলাম যে বাড়িতে যাব, আমি তাদেরকে প্রশ্ন করব যে কেন আমার সাথে এমনটা করলো। কিন্তু পরবর্তীতে আবার ভাবলাম যে যার জন্য এমন করব সেই তো আমার পাশে নেই, সেই তো আমাকে একা করে দিয়ে চলে গেল। তারপর আর কি, ডিভোর্স পেপারে সাইন করে আমি তাকে পাঠিয়ে দিলাম। সাইন করার পর তার সাথে আমার কোনোদিন যোগাযোগ হয়নি, আর কোনোদিন দেখাও হয়নি, কারণ আমি নিজে থেকেই সব কিছু বন্ধ করে রেখেছিলাম। পরবর্তীতে ভেবে দেখলাম যে এমন স্বামীর থেকে পৃথিবীতে স্বামী না থাকায় অনেক শ্রেয়। পেছনে ফেলে আসা মানুষগুলোর জন্য আর কখনো আমার কোনো আক্ষেপ রইল না। মনে মনে আমি প্রতিজ্ঞা করলাম, সমাজে আমি তাদের জন্য কাজ করব না যারা নিজেদের ত্রুটি নিয়ে সমাজে বেঁচে আছে। পরবর্তীতে অতীতকে ভুলে নিজের কঠোর পরিশ্রমে নিজেকে প্রতিষ্ঠা করলাম এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা। আমার মতো যেসব নারী বিভিন্ন আঘাতে জর্জরিত, অবহেলিত, তাদের জন্য কিছুটা হলেও করতে পেরে নিজের কাছে অনেক গর্ববোধ হতো, নিজের কাছে অনেক শান্তি লাগতো। তাকে দেখে আমার অনেকটা অসুস্থ, দুর্বল মনে হলো। আমি হয়তো তার কোনো আপন লোক ছিলাম না, তাই হয়তো আমাকে ছাড়তে তার কোনো হৃদয় কাঁপেনি। কিন্তু যারা তার আপন ছিল, তারা তাকে কিভাবে ছেড়ে দিল এই মাঝপথে এসে? একজন সার্ভেন্টকে জিজ্ঞাসা করলাম যে ওনাকে এখানে কে এনেছে। উত্তরে জানালো যে ওনার সন্তানরা সবাই বিদেশে থাকে, কেউ ওনার দায়িত্ব নিতে চায় না, এই জন্যই হয়তো এখানে রেখে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেললাম, আর মনে মনে চিন্তা করলাম যে এক সময় নিঃসন্তান হওয়ার জন্য সে আমাকে ছেড়ে দিয়েছিল, আর আজ সেই সন্তানেরাই তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। এটাই হয়তো প্রকৃতির খেলা। প্রকৃতি কোনো না কোনোভাবেই হয়তো তার প্রতিশোধ নিয়েই নেয়। আমি কখনোই তার জন্য কোনোদিন বদদোয়া করিনি, সবসময় চাইতাম সে যেন ভালো থাকে। আচ্ছা, এই পরিস্থিতিটা যদি আমার না হয় তার হতো, আমি কি তাকে ছেড়ে চলে আসতাম? আমার তো মনে হয় কখনোই না, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। আচ্ছা, পৃথিবীতে কি সন্তানই সব? আল্লাহ যদি সন্তান না দিয়ে থাকে, তাহলে এখানে তো আমার কোনো হাত নেই। এটাই আজকের সমাজের অনেক মানুষ বুঝতে পারে না।